হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়োলার্নেটের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগে এই চ্যানেলে আমি তোমাদের জন্য দুটো ভিডিও নিয়ে এসেছি। প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসে হোয়াট ইজ বায়োলজি পড়িয়েছিলাম, তারপরে তোমাদেরকে পড়িয়েছিলাম যে হোয়াট ইজ লাইফ এবং ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ। তো আজকে যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদেরকে টপিক ওয়াইজ ক্লাস দেবো, সেই জন্য আজকে তোমাদের জন্য কোষ বা সেল সম্পর্কে ভিডিও বানাই। সেই জন্য আজকের যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ কোষ বা সেল। তো তাহলে চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, এই যে সেল বা কোষ হলো আমাদের জীবদেহ গঠনের একদম ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম গঠনগত এবং কার্যগত একক। তো আমাদের যে কোনো বাড়িঘর তৈরির জন্য প্রধান উপাদান যেমন মাটি হতে পারে বা ইট হতে পারে, সেরকম আমাদের জীবদেহ গঠনের একদম ক্ষুদ্রতম একক, যেটাকে মাইক্রোস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করতে হয়। কোষকে আমরা খালি চোখে দেখতে পাই না, তো সেই জন্য সেই মাইক্রোস্কোপিক যে একক জীবদেহ গঠনে সেটাকে বলা হয় কোষ। এবার এই কোষ কিভাবে আবিষ্কার হয়েছিল সেটা আমরা একটু জেনে নিব। বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে তার নিজের তৈরি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কর্ক গাছ, এই যে বোতলের ছিপি তৈরি হয় যে কর্ক দিয়ে, ওই কর্ক গাছের প্রস্থচ্ছেদ করেছিলেন। কর্ক গাছের প্রস্থচ্ছেদ করে তিনি এরকম মৌচাকের কুটুরির মতো আকার কতগুলো জিনিস দেখতে পেয়েছিলেন। এই মৌচাকের কুটুরির মতো যেগুলোকে দেখতে পেয়েছিলেন তিনি সেগুলোকে নাম দিয়েছিলেন সেল। বা এটা, এই যে সেল শব্দটা এসেছে ল্যাটিন ওয়ার্ড সেলুলি থেকে, যার অর্থ কি হতে পারে, যার অর্থ ঘর, বা এটাকে ইংলিশে বলে আমরা স্মল রুমও বলতে পারি, ছোট্ট ছোট্ট ঘরের মতো। তারপরে তিনি এটাকে পরে নামকরণ করেছিলেন সেল বা কোষ। রবার্ট হুক যে কোষগুলো দেখেছিলেন, সেই কর্ক গাছের যে সমস্ত কোষ সেগুলো সব মৃত কোষ ছিল। তাহলে প্রথম সজীব কোষকে আবিষ্কার করেছিলেন, প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন 1674 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লিউয়েন হক। সর্বপ্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রায়ই দেখা যায়। যদি বলে যে প্রথম কোষকে আবিষ্কার করেছিলেন, তখন আমরা বলবো বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেছিলেন। আর যদি বলা হয় যে প্রথম সজীব কোষকে আবিষ্কার করেছিলেন, তখন আমরা বলবো 1674 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লিউয়েন হক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন। দেখো, এরপরে তাহলে আমরা যেটা জানবো সেটা হলো কোষের সংজ্ঞা। প্রথমেই আমি বলেছিলাম যে কোনো জীবদেহ গঠনের একদম ক্ষুদ্রতম একক হলো কোষ। কোষ ছাড়া কোনো জীবদেহই গঠিত হবে না। আর কোষ এতই ছোট যে কোষকে আমাদেরকে সবসময় অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, কোষকে কখনো আমরা খালি চোখে দেখতে পাই না। তো এরপরে দেখো যেটা রয়েছে জীবদেহের প্রথম যে সংজ্ঞাটা রয়েছে, দেখো জীবদেহের গঠনগত ও কার্যগত একক হলো কোষ। গঠনগত কেন বলা হয় নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, যে কোনো জীবদেহ গঠনের প্রথম যে ক্ষুদ্রতম একক কোষ, কোষ ছাড়া জীবদেহ গঠিত হবে না। এর কার্যগত একক কেন বলা হয়, যে সমস্ত প্রাণী এক কোষী, যাদের দেহ একটাই কোষ দিয়ে গঠিত, তাদের সমস্ত জৈবনিক প্রক্রিয়া ওই একটা কোষের মধ্যেই সম্পন্ন হয়। আর যে সমস্ত প্রাণী বহু কোষী, তাদের ওই বিভিন্ন কোষের মধ্যে বিভিন্ন কাজগুলো শ্রম বন্টন হয়ে যায়। তো সেই জন্য একটা কোষের মধ্যেও যে সমস্ত জৈবনিক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, অনেক কোষের মধ্যে সেই সমস্ত জৈবনিক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তাহলে কোষের মধ্যেই সমস্ত জৈবনিক প্রক্রিয়া সম্পন্ন হয়, কোষের সমস্ত কাজ মানে জীবদেহের সমস্ত কাজ কোষের মধ্যে সম্পন্ন হয়। আর কোষ ছাড়া জীবদেহ গঠিতও হবে না। সেই জন্য কোষকে আমরা যদি এক কথায় কোষের ডেফিনেশন দিতে চাই, তাহলে বলবো জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হলো কোষ। এরপরে যদি একটু বড় করে সংজ্ঞা দিতে চাই, তখন স্ট্যান্ডার্ড ডেফিনেশন, সেখানে আমরা কি বলবো, দেখো প্রভেদক পর্দাবৃত। প্রভেদক পর্দাবৃত মানে কি, যে যে পর্দা দিয়ে জল, বিভিন্ন আয়ন, এই সমস্ত বিভিন্ন আরো বস্তু যেগুলো ভেদ করতে পারে, তাকেই প্রভেদক পর্দা বলা হয়। কোষ পর্দা এরকমই একটা প্রভেদক পর্দা। তো প্রভেদক পর্দাবৃত প্রোটোপ্লাজম, কোষ পর্দার ভেতরে প্রোটোপ্লাজম থাকে। প্রোটোপ্লাজমের যে ক্ষুদ্র অংশ অনুকূল পরিবেশে স্বনির্ভর, মানে তার নিজের মতন পরিবেশ পেলে, কোষ তার নিজের মতো, তার মানিয়ে নেওয়ার মতো, বেঁচে থাকার মতো পরিবেশ পেলে সেখানে সে স্বনির্ভর অবস্থায় থাকতে পারে এবং আত্মপ্রজননে সক্ষম হয়। অর্থাৎ একটা কোষ বিভাজিত হয়ে সেখান থেকে তার মতন, তার একই রকম বৈশিষ্ট্যযুক্ত আবার নতুন অপত্য কোষ সৃষ্টি করতে পারে। এটাকে বলা হচ্ছে আত্মপ্রজননে সক্ষম যে প্রোটোপ্লাজমের যে অংশ, তাকেই বলা হচ্ছে কোষ। তাহলে কোষের সংজ্ঞা তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। এখানে পুরোটা দেখলে তাহলে কি হলো, প্রভেদক পর্দাবৃত প্রোটোপ্লাজমের যে ক্ষুদ্র অংশ অনুকূল পরিবেশে স্বনির্ভর থাকে এবং আত্মপ্রজননে মানে নিজে নিজে বংশ বিস্তারে সক্ষম হয় বা নতুন অপত্য কোষ গঠনে সক্ষম হয়, তাকে বলা হচ্ছে কোষ।
দেখো এরপরে আমরা যেটা জানবো সেটা হলো কোষের বিভিন্ন আকার বা আকৃতি কিরকম হয়। দেখো বহুকোষী জীবদেহ বিভিন্ন আকৃতির কোষ দিয়ে গঠিত হয়, তবে জীবদেহের বহুকোষী জীবদেহের প্রতিটা অঙ্গ কিন্তু একই ধরনের কোষ দিয়ে গঠিত হয়। যদি কোনো অঙ্গ লম্বাটে কোষ দিয়ে গঠিত হয় সেটা কিন্তু সেই কোষ দিয়েই গঠিত হবে, সেখানে কিন্তু অন্য আকৃতির বা আকারের কোষ থাকবে না। তো এছাড়াও এককোষী জীবদের দেহেও যে গঠনকারী কোষগুলো থাকে সেগুলোকেও বিভিন্ন আকারের হয় আমরা দেখতে পাই। এই যে কোষের গঠন অনেকটা পরিবেশের উপর নির্ভর করে। পরিবেশের বৈচিত্র্যতা, এছাড়া পরিবেশের পৃষ্ঠটান এর উপর ভিত্তি করে অনেক সময় কোষের গঠন মানে কোষের বিভিন্ন আকৃতি হয়। কোষের এই যে বিভিন্ন আকৃতি এটাকে বলা হয় কোষের বৈচিত্র্য। এবার আমরা এখানে কয়েকটা উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি যে কোন কোষ কিরকম আকৃতির হতে পারে। দেখো এখানে প্রথম যে উদাহরণটা রয়েছে অনিয়তাকার কোষ। অনিয়তাকার মানে যার কোনো নির্দিষ্ট আকার নেই, সেই কোষগুলো কি কি কোষ হতে পারে? অ্যামিবার কোষ। অ্যামিবা আমরা জানি এককোষী একটা প্রাণী। এই এককোষী প্রাণীর যে জীবদেহটা হয় সেটা কিন্তু অনিয়তাকার, তার নির্দিষ্ট কোনো আকার থাকে না, সে তার ইচ্ছে মতন আকৃতি ধারণ করতে পারে। এরপরে যেটা রয়েছে শ্বেত রক্তকণিকা। এই দুটো, এছাড়াও আরো অনেক রকম কোষ রয়েছে যেগুলো অনিয়তাকার হয়। এরপরে রয়েছে কিছু কিছু উদাহরণ আমরা এখানে দেখে নিচ্ছি। এরপরে দেখো গোলাকার বা ডিম্বাকার কোষ কোনগুলো হতে পারে? প্যারেনকাইমা কোষ, লোহিত রক্তকণিকা, মুরগির ডিম, ক্ল্যামাইডোমোনাস ইত্যাদি কোষগুলো গোলাকার বা ডিম্বাকৃতি মানে ডিম্বাকার হয়। এরপরে যেটা রয়েছে বহুভুজাকার, মানে যে সমস্ত কোষের অনেকগুলো বাহু থাকে বা বহুভুজ যেটাকে বলা হয় সেটাকে, সেই ধরনের কোষ কিরকম হয়? ভাজক কলা, আবরণী কলা এগুলো। এছাড়া নলাকার কোষ হয় কোনগুলো? দেখো ট্রাকিয়া, সিবনল। লম্বাটে কোষ হয় সরেক পেশি কোষ, হৃৎপেশি কোষ, এগুলো লম্বাটে কোষ হয়। সূত্রাকার হয় স্নায়ু কোষ, মূলরোমের কোষ। উদ্ভিদের যে মূলরোম রয়েছে তার কোষগুলো সুতার মতন আকৃতির হয়, সেগুলোকে সূত্রাকার বলা হচ্ছে। মাকু আকৃতির অরেক পেশি কোষ। মাকু আকৃতিরটা কিরকম হয়? সামনের দিকটা আর মানে শেষের দিকটা সুচালো হয়, মাঝখানটা একটু মোটা হয়, সেটাকে মাকু আকৃতির বলা হয়, সেই কোষ হয় অরেক পেশি কোষ। এছাড়া তারকাকার হয়। তারকাকার কোষগুলো কোনগুলো? নিউরনের যে নিউরোগ্লিয়া থাকে, স্ক্লেরাইড কোষ, এগুলো তারকাকৃতি হয়। এছাড়াও বিভিন্ন যে ব্যাকটেরিয়ার কোষ সেগুলো বিভিন্ন রকমের হয়। আমরা পরবর্তীকালে ব্যাকটেরিয়ার কোষ বা ভাইরাসের কোষগুলো যখন পড়বো তখন দেখবো তাদের কোষ বিভিন্ন আকৃতির, কমা আকৃতির, সিঁড়ির মতো স্পাইরাল আকৃতির, আরো বিভিন্ন আকৃতির। কোষের আকৃতি বিভিন্ন ধরনের হতে পারে, যে কোন পরিবেশে বসবাস করছে, কিরকম গঠন, তার উপর ভিত্তি করে কিন্তু কোষের বিভিন্ন আকৃতি হয়। দেখো আজকের ক্লাস শেষ করব কোষ সম্পর্কে কিছু তথ্য দিয়ে। তো কোষ সম্পর্কিত তথ্যগুলো চলো জেনে নেওয়া যাক। এই সমস্ত তথ্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে প্রায়ই দেখা যায়। তো চলো দেখে নেওয়া যাক। দেখো রয়েছে কি, সবচেয়ে ছোট আকৃতির কোষ কোনটা? সবচেয়ে ছোট আকৃতির কোষ হলো মাইকোপ্লাজমা, যেটাকে পিপিএলও বলা হয়। পিপিএলও এটাও বলা হয়। এরপরে রয়েছে দেখো সবচেয়ে বড় আকৃতির কোষ উট পাখির ডিম। এর পরের পয়েন্টটা দেখো রয়েছে মানবদেহে অবস্থিত ক্ষুদ্রতম কোষ। মানবদেহে অবস্থিত ক্ষুদ্রতম কোষ কোনটা? পুংগেমেট অর্থাৎ শুক্রাণু। মানবদেহে অবস্থিত বৃহত্তম কোষ কোনটি? স্ত্রীগ্যামেট অর্থাৎ ডিম্বাণু। মানবদেহের দীর্ঘতম কোষ বা সবচেয়ে দীর্ঘতম কোষ যেটাকে আমরা বলি সেটা কি? স্নায়ু কোষ বা নিউরন। এরপরে দেখো রয়েছে, আমি প্রথমেই বলেছিলাম যে কোষকে খালি চোখে দেখা যায় না, কোষ সবসময় মাইক্রোস্কোপিক হয়, কিন্তু এর ব্যতিক্রমও রয়েছে। এই পয়েন্টটা দেখে নাও। খালি চোখে দেখা যায় এমন কোষ অ্যাসিটাবুলেরিয়া, যেটা এককোষী একটা সামুদ্রিক শৈবাল, এটাকে খালি চোখে আমরা দেখতে পাই। কোষের আকার মাপা হয় যে এককগুলো দিয়ে, সেই এককগুলোর নাম কি? মাইক্রন, যেটাকে প্রকাশ করা হয় মিউ দিয়ে। এই 1 মাইক্রন সমান 10⁻⁻6 মিটার। আর রয়েছে মিলিমাইক্রন, 1 মিলিমাইক্রন সমান 10⁻⁹ মিটার। আর রয়েছে অ্যামস্ট্রং। 1 অ্যামস্ট্রংকে এরকম ভাবে লেখা হয় 1 অ্যামস্ট্রং সমান 10⁻⁻10 মিটার। এই তিনটে একক মাইক্রন, মিলিমাইক্রন আর অ্যামস্ট্রং, এগুলো দিয়ে কোষের আকার আমরা পরিমাপ করি। তো এই ছিল তোমাদের কোষের ইন্ট্রোডাকশন ক্লাস। এর পরবর্তী পার্টে আমরা কোষের গঠন সম্পর্কে বিভিন্ন তথ্য জানবো বা পড়াশোনা করব। তা আজকের ক্লাস আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আজকে এতটা পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।